পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল পুরো কাঠামো, বললেন শ্বেতপত্র কমিটির প্রধান। অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া সম্ভব না সংস্কার। সংখ্যালঘু ইস্যুতে ভুল ধারণা তৈরি করছে ভারতীয় গণমাধ্যম, কূটনৈতিকদের জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। সত্য তুলে ধরার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং আগামী নির্বাচন কঠিন হবে, বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের ভোট পাওয়ার জন্য কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম করা যাবে না বলে জানিয়েছেন শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি জানান, আগামী 6 মাসের কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরে 2 বছরের একটি মধ্যমেয়াদী পরিকল্পনা খুব দ্রুত করা দরকার। এ সময় শ্বেতপত্র কমিটিতে থাকা অন্যান্য সদস্যরা বলেন, মেগা প্রকল্পে দুর্নীতি করে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে কয়েক প্রজন্মের ঘাড়ে। 15 বছরের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরতে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে শ্বেতপত্র কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। সংস্কারের অংশ হিসেবে দেশের নামজাদা অর্থনীতিবিদ নিয়ে শ্বেতপত্র কমিটি গঠন করা হয়েছিল। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তো চামচা পুঁজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল, এতে উঠে আসে খাতভিত্তিক দুর্নীতির চিত্র। ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে জানিয়ে কমিটির প্রধান বলেন, উন্নয়ন বাজেটের 40% অর্থ তছরুফ হয়েছে। সেই সঙ্গে দেশের 10% মানুষ দেশের 85% সম্পদ ভোগ করেছেন। অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে যেটা 30-40% পর্যন্ত চুরি হয়েছে, এটি আমাদের ধারণা। এবং অনেক ক্ষেত্রে এই প্রকল্পগুলো অকার্যকরভাবেই সারা জীবন হয়তো বহন করতে হবে, শ্বেতহস্তির মতো। তো আর তৃতীয়ত হলো জ্বালানি খাত। আরেকটি খাতকে আমরা উল্লেখ করেছি যে এই খাতটিকে ধরা খুব কঠিন, সেটা হলো আইসিটি খাত, প্রযুক্তি খাত। প্রযুক্তি খাতে প্রচুর টাকা পয়সা এখানে গেছে। এখানে যে সমস্ত সংগ্রহ, ক্রয় ইত্যাদি হয়েছে, এটা একটা অভিনব পদ্ধতিতে হয়। পরবর্তী জাতীয় বাজেট আসার আগে দেশে অর্থনৈতিক সংস্কারে বর্তমান সরকার কি উদ্যোগ নেবে সেসব বিষয়ে কথা বলেছেন কমিটিতে থাকা অন্যান্য অর্থনীতিবিদরা। আমরা মনে করতাম আগে যে হুন্ডি হাওলার মাধ্যমে বোধহয় রেমিটেন্সের এগেইনস্টে বেশি দুর্নীতিটা ওখানে হচ্ছে, কিন্তু যারা নাকি এখন বিগত সময় টাকা পাচার করেছেন, তারা ওই এক্সচেঞ্জ রেটের বেশি দিয়ে হুন্ডি হাওলাতে তো রেটটা একটু বেশি, তো সেইটা দিয়ে না করে তারা আমদানি করছেন সরকারের কাছ থেকে। ওই অফিসিয়াল রেটে এক্সচেঞ্জ রেট কিনেছেন, তারপরে $50 যেটা আমদানি করবেন ওইটাকে $150 দেখিয়ে ওই $100 বাইরে পাঠিয়ে দিয়েছেন। 2013-14 দেখলাম যে ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। একটা হলো ব্যবধানটা বেড়ে গেছে, আরেকটা হচ্ছে একটা উপর দিকে যাচ্ছে অফিসিয়ালি রিপোর্টেড গ্রোথ, আর আরেকটা নিচের দিকে যাচ্ছে। যে গ্রোথ স্লো ডাউন করছে, এটা কিন্তু অফিসিয়ালি আমরা এই ধরতে পারি। পুরোনো যে দুর্নীতিবাজরা, তারা যে অতীতে বিভিন্ন সময় তারা যে নানাভাবে খেলেছে, আমরা চাই না তারা কোনোভাবে প্রতিস্থাপিত হোক। আমার কাছে যেটি মনে হয়েছে যে আমরা যদি উদ্যোগ ভালোভাবে নিতে পারি, তাহলে আমাদের এখানে অনেক বেশি পরিমাণে সম্পদ আহরণ করা সম্ভব। বর্তমান সরকার ক্ষমতায় থাকার ফলে বৈশ্বিক উৎসাহ এবং উদ্বেগের মধ্যে না থেকে সরকারের কর্মসূচি দেশের জনগণ এবং বিদেশি সহায়তাকারী, বিনিয়োগকারী এবং রপ্তানিকারকদের সামনে তুলে ধরার আহ্বান জানানো হয়। আমি সোনার সংসার রেখে গেছিলাম এলডিসি গ্র্যাজুয়েশনে, এরা 2 বছরে নষ্ট করে দিয়েছে, গ্র্যাজুয়েশন করতে পারে নাই। বলবে না এটা? কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সার্ককে পুনরুজ্জীবিত করতে সার্কের মহাসচিব গোলাম সারোয়ারকে আরও কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সার্কের মহাসচিব গোলাম সারোয়ার ঢাকার তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি এই কথা বলেন। এ সময় তিনি ভারত ও ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোতে নেপালের জলবিদ্যুৎ রপ্তানির মতো বহুপাক্ষিক বিষয়ে কাজ করতে বলেন। সার্ক মহাসচিব অ্যাসোসিয়েশনের চার্টার উদ্দেশ্যে বাস্তবায়নে সার্ক প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করার জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে অব্যাহত সমর্থন ও নির্দেশনা কামনা করেন।
কোনো ধরনের সাম্প্রদায়িক কার্যকলাপ বাংলাদেশে চলবে না, কেউ সেটি করার চেষ্টা করলে বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশের বিরুদ্ধে একটি বৈশ্বিক ক্যাম্পেইন চলছে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশ বিষয়ে অপপ্রচার ইস্যুতে বিকেলে বিদেশি কূটনৈতিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং শেষে উপদেষ্টা এই অভিযোগ করেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশি হিন্দুদের নিয়ে ভুল ধারণা তৈরি করছে ভারতীয় গণমাধ্যমের একাংশ। কয়েকটি সীমান্ত দিয়ে ভারতীয়দের বাংলাদেশে প্রবেশের চেষ্টাকে উস্কানিমূলক বলেও আখ্যা দিয়ে তৌহিদ হোসেন জানান, পরস্পরের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন সেটা তার রাজনীতির জন্য সঠিক পদক্ষেপ নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। আগামী নির্বাচন সহজ হবে না, নেতাকর্মীদের এমন আচরণ করতে হবে যেন আগামী দিনে জনগণ বিএনপিকে ক্ষমতায় নিয়ে যায়, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হলে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্তব্য করেন তিনি। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন মণ্ডলেনা। জানতাম না স্বৈরাচারের পতন কবে হবে। খুলনা ও ময়মনসিংহ নগরীর টাউন হলে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ে বিএনপির বিভাগীয় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। আমরা হয়তো অনেক কিছু অতীতে যখন দেশ পরিচালনার সুযোগ ছিল আমাদের হাতে, হয়তো সবকিছু যা যা বলেছি আমরা করতে পারিনি, হয়তো অনেক কিছু করতে পারিনি, অনেক কিছু করেছি আবার অনেক কিছু করতে পারি। এ সময় তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় যায়নি, যাবে কিনা তাও জানা নেই, তবে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে দলের নেতাকর্মীদের আচরণের উপর। দেশ হচ্ছে দেশের মানুষকে নিয়ে, দেশের মানুষকে, এই যে প্রায় 20 কোটি মানুষ দেশে, এই সকল মানুষের জন্যই এই দেশ, মানুষকে নিয়ে এই দেশ। কাজেই আপনি যদি দেশের জন্য করতে চান, দেশের মানুষের জন্য করতে চান, তাহলে এইগুলা আমাদেরকে নিয়ে যেতে হবে মানুষের কাছে। আমরা এই করতে চাই। তিনি আরো বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা শুধু বিএনপির নয়, সব সমমনা রাজনৈতিক দলের, বাংলাদেশের পক্ষের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের চিন্তার ফসল এই 31 দফা। এই 31 দফা কিন্তু শুধু যে বিএনপির দফা তা না, আমাদের সাথে সমমনা বা যেভাবেই বলি না কেন আমরা, আমাদের সাথে যে রাজনৈতিক দলগুলো ছিলেন, অর্থাৎ বাংলাদেশের পক্ষের সকল গণতান্ত্রিক দলগুলোর চিন্তার ফসলই হচ্ছে এই 31 দফা। দফাগুলো শুধু 4 দলের ভিতর রেখে দিলে চলবে না, প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, এবারের নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন। এমন নির্বাচন দেশের ইতিহাসে আগে কখনো হয়নি বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই 31 দফা আমাদেরকে নিয়ে যেতে হবে, এটার পক্ষে মানুষের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে। এই কাজটি আপনাদেরকে কষ্ট করে এই কাজটি করতে হবে। শুধু এই 4 দেওয়ালের ভিতরে আজকে 31 দফা রেখে দিলে চলবে না। অবশ্যই এখানে জেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে এখন পরিকল্পনা নিতে হবে কিভাবে আপনারা উপজেলায় করবেন। উপজেলার নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা নেতৃবৃন্দ পরিকল্পনা করবেন কিভাবে আপনারা ইউনিয়ন পর্যায়ে চলে যাবেন। মণ্ডলেনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন নতুন 17 লাখ ভোটার। চূড়ান্ত তালিকা প্রকাশের পর বাড়ি বাড়ি গিয়ে তা হালনাগাদ করা হবে। এর আগে বেলা 11টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সভা কক্ষে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ভোটার তালিকা হালনাগাদ ছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পৌষ মাঘ না আসতেই অগ্রহায়ণেই ঝেঁকে বসেছে শীত। গত 1 সপ্তাহ ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রায় উত্তর জনপদের মানুষ কাঁপছেন হাড় কাঁপানো শীতে। সকাল 9টায় 10.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়ায়। এর আগে ভোর 6টায় রেকর্ড করা হয় 11.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতে বেড়েছে জ্বর, সর্দি, কাশি, হাঁপানি সহ বিভিন্ন শীতজনিত রোগ ব্যাধি। অন্যদিকে উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় জেঁকে বসেছে শীত। কুয়াশার দাপটও বেড়েছে, বইছে উত্তরের হিমেল হাওয়া। কুয়াশার কারণে কয়েকদিন ধরে দেরিতে সূর্যের দেখা মিলছে। তাপমাত্রার পারদ 12 থেকে 13 এর ঘরেই থাকছে। হঠাৎ শীতের এমন প্রভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
গোপালগঞ্জে যাত্রীবাহী 2 বাসের সংঘর্ষে এক ভ্যান চালক সহ 2 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 9 জন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ রোমান মোল্লা জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস শরীফপাড়া বাস স্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বাসটি সামনে দাঁড়িয়ে থাকায় একটি ভ্যানকে চাপা দিলে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যান চালক মাসুম মিয়া নিহত ও বাসের অন্তত 9 যাত্রী আহত হন। এই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও 47 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 44,400 জনে ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডে 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ ATJFB আয়োজিত হোটেল লা মেরিডিয়ানের বৈঠকে টার্মিনাল 1 এবং টার্মিনাল 2-এ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা নিয়ে অসন্তুষ্টি এবং ক্ষোভ প্রকাশ করেছেন অংশীজনেরা। বিমানের পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান দিয়ে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা নিশ্চিত করার দাবি তাদের। আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বাতিন বিপ্লব। বাংলাদেশের ইতিহাসে এটি সম্ভবত প্রথম আয়োজন যেখানে এভিয়েশন এবং ট্যুরিজম খাতের সব স্টেক হোল্ডারদের এক মঞ্চে নিয়ে আসতে সফল হলো এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ATJFB। কার্গো থেকে শুরু করে গ্রাউন্ড হ্যান্ডলিং, সারচার্জ, জনবল, অপরিকল্পিত অবকাঠামো, জমি বরাদ্দের নামে জালিয়াতি, প্রকল্পের টাকা বৃদ্ধির নামে স্বেচ্ছাচারিতা, এমনকি নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে অর্থ লোপাটের অভিযোগের স্তূপ জমতে থাকে রাউন্ড টেবিলের পুরো সময়ে। Airlines should be permitted to choose freely from among the alternatives available and to combine or change its options. First number যেটা হচ্ছে আমাদের যে ওয়্যারহাউসটা আছে কার্গো ওয়্যারহাউস, it was built around more than 20 years back. এই 20 ইয়ার্সে আমাদের এক্সপোর্ট বাড়ছে more than 300%, কিন্তু সেম এই 4 দেয়ালের ওয়্যারহাউসটা এখনো আছে। এই যদি কোনো কিছুই অ্যাড হয় যেখানে 54 বছরে বিমানের অর্জন যে শূন্যের কোঠায়, সেটিও স্মরণ করিয়ে দেন বিমান পরিচালনা বোর্ডের সাবেক এক সদস্য। পরে যোগ হয় এয়ারলাইন্স অপারেটরদের নানা অভিযোগ ও পরামর্শ। Look at the developments or achievements of civil aviation in Bangladesh. আমি বলবো গত 54 বছরের বাংলাদেশের স্বাধীনতার পর থেকে 54 বছরের সিভিল এভিয়েশনের অ্যাচিভমেন্ট ইজ জিরো। আমাদের একটা নতুন রানওয়ে হয়নি, আমাদের কিছুই হয়নি। If you have a world-class airport infrastructure and facilities, it's sustainable, increases the demand for hotel accommodation, restaurants, and tourism and other business industry. অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া জুলাই বিপ্লবের পর চলমান পরিবর্তন এবং পরিকল্পনা তুলে ধরেন। Remember one thing, that we are all working for the new Bangladesh, and here I put my deep respect to the people who have lost their life in 5th August, giving us this opportunity to work for the new Bangladesh, and we are all committed to do that. So in that regard, all of us need our support. So let's not curse each other, rather help each other and push forward the points so that we can progress together. প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা AF হাসান আরিফ বলেন, সবকিছুতেই সংস্কারের একটি বিষয় রয়েছে। যত দ্রুত সম্ভব 3য় টার্মিনাল সহ সবকিছুর সমীকরণ বদলে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। একটা খুব স্পেশালাইজড সেক্টর, কিন্তু স্পেশালাইজড
এবং হাই এন্ডের সেক্টর, যেটার সঙ্গে কিন্তু আমার দেশে ট্যুরিজম, আমার দেশে ব্যবসা বাণিজ্য অনেক কিছু এর সঙ্গে জড়িত। সেই ধরনের একটা বিষয়কে নিয়ে জার্নালিজম করা এবং এই আয়োজন করাটাকে আমি অত্যন্ত প্রশংসার দৃষ্টিতে দেখছি। আলম সাহেবের এর মধ্যেই আসে যে কি নোট পেপারের মধ্যে উনি এই প্রশ্নটা তুলেছেন যে দুর্নীতি না হলে এই খরচটা এত হতো না, তো সেটা নিশ্চয়ই আমরা খুঁটিয়ে দেখব। আগামীতে এই খাত নিয়ে কাজ করতে এটি যে বীর সাংবাদিকদের প্রতি আহ্বানও জানান অংশীজনরা। আসবে শ্বেতপত্র আসছে, সেরকম বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এভিয়েশন সম্পর্কেও অগ্নিঝুঁকি কমাতে আগামী বছর 13ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী। বেলা 11টায় এফবিসিসিআই আয়োজিত এই প্রদর্শনী নিয়ে সংবাদ সম্মেলন করে ইসাব। এ সময় ইসাবের সভাপতি নিয়াজ আলী চিশতি প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট SM শাহজাহান সাজু, সেক্রেটারি জেনারেল জাকির উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদ খোদা সহ আর অনেকেই। এ সময় 10ম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো 13 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অগ্নি নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সকল মহলে সচেতনতা বাড়ানোর প্রয়াস নিয়ে আগামী 13ই ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী, যা আয়োজন করছে ইলেকট্রনিক সেফটি সিকিউরিটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইসাব। এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। চুলই মানুষের সৌন্দর্যের একটি বড় অংশ, কিন্তু শীত এলেই চুল এবং ত্বকে শুরু হয় নানা ধরনের সমস্যা। এই সময় বাতাসে আর্দ্রতা কমে যাওয়ার কারণে চুল নিষ্প্রাণ হয়ে পড়ে। শুষ্ক আবহাওয়ার কারণে হওয়া খুশকি থেকে চুলের গোড়া নরম হয়, চুল পড়ার পরিমাণও তাই বেড়ে যায়। চুলের বিশেষ যত্নের পাশাপাশি পুষ্টিকর খাদ্যের প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। দর্শক, নাজমুল হাসানকে সাথে নিয়ে রফিকুল ইসলাম রলির রিপোর্টে দেখুন বিস্তারিত। শীতের সঙ্গে চুল আর ত্বকের এক ধরনের শত্রুতা আছে বলেই মনে হয়। শীত মৌসুমে বাতাসে আর্দ্রতা কমে যায়, বেড়ে যায় ধুলাবালুর প্রকোপ। সে কারণে চুলে খুশকি হয় এবং চুল রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে পড়ে, ফলে চুল পড়তে শুরু করে। শীতকালে খুশকি প্রতিরোধে আমাদের প্রথম যেটা করণীয়, আমাদেরকে অবশ্যই সপ্তাহে 3 দিন যদি খুশকি থাকে তাহলে কিটোকণাজলযুক্ত শ্যাম্পু দিয়ে আমাদের চুলটা ওয়াশ করতে হবে। সেক্ষেত্রে আমাদের চুলটা প্রথমে একটু ভিজিয়ে নিয়ে তারপরে কিটোকণাজলযুক্ত যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু আমরা চুলে শুধু স্কাল্পটাতে আমরা সুন্দর করে ম্যাসেজ করে 4 থেকে 5 মিনিট রাখবো। এরপর এটাকে ওয়াশ করে ফেলবো। বিশেষজ্ঞদের মতে শীতকালে খুশকি এবং চুল পড়া রোধে প্রকৃতিতে ছড়িয়ে থাকা নানা উপকরণ দিয়ে ঘরোয়া উপায়ে চুলের পরিচর্যা করাই উত্তম। একটি চুল সাধারণত 5 থেকে 7 বছর পর্যন্ত তার বয়সকাল থাকে। তো তখন এই চুলটির যখন তার বয়সকালের শেষ সীমায় চলে আসে, সে ঝরে পড়বে এবং তার সেই হেয়ার ফলিকল থেকে একটি নতুন চুলের জন্ম হবে। এটাই হেয়ার সাইকেল। তো এই হেয়ার সাইকেলটাকে মাথায় রেখে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের চুলটা কি হেয়ার সাইকেলের যে চুল পড়ার যে নিয়ম, যে 80 থেকে 100টা পর্যন্ত আমাদের চুল পড়তে পারে রেগুলার প্রতিদিন, এর চেয়ে কি বেশি ঝরছে? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে জি, আপনার চিকিৎসা লাগবে এবং অবশ্যই আপনার ডার্মাটোলজিস্টের কিছু পরামর্শও লাগবে। শীতের চুলের পরিচর্যায় প্রতিদিন 1 গ্লাস দুধ এবং 1টি করে ডিম খাদ্য তালিকায় রাখতে হবে, যা ক্যালসিয়াম, প্রোটিন এবং ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করবে। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল পুরো কাঠামো, বললেন শ্বেতপত্র কমিটির প্রধান। অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া সম্ভব নয় সংস্কার। সংখ্যালঘু ইস্যুতে ভুল ধারণা তৈরি করছে ভারতীয় গণমাধ্যম, কূটনৈতিকদের জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। সত্য তুলে ধরার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং আগামী নির্বাচন কঠিন হবে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের ভোট পাওয়ার জন্য কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান।
দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।